যেটা বলছিলাম যে রেজলিউশন অফ ফার্ম কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকেই তোমাদের। পার্টনারশিপের বাকি পোর্শনটাও আছে, সেটাও করবো আমরা, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলে এটা আগে কমপ্লিট করে নিচ্ছি। তো রেজলিউশন অফ ফার্ম হচ্ছে একটা পার্টনারশিপ ফার্ম, মানে রানিং পার্টনারশিপ ফার্ম যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি কি রেজলিউশন অফ ফার্ম। এবার কোয়েশ্চেন হচ্ছে একটা ফার্ম যখন বন্ধ হয়, সে যে কারণেই হোক, হতে পারে বিজনেসে সাফিসিয়েন্ট প্রফিট হচ্ছে না তাই পার্টনাররা মনে করছে আর বিজনেস কন্টিনিউ করে লাভ নেই, বিজনেসকে ক্লোজ করে দাও। হতে পারে পার্টনারদের মধ্যে মতের মিল হচ্ছে না, ওপিনিয়ন ডিফার করছে, সে কারণে ওরা ডিসাইড করেছে বিজনেস ক্লোজ করো। বা কোনো লিগ্যাল রিজন হতে পারে, কোনো পার্টিকুলার স্ট্যাটিউট বা কোনো ল ভায়োলেশনের জন্য ওদের বিজনেসকে বন্ধ করতে অর্ডার হয়েছে। সো যে রিজনই হোক না কেন, একটা পার্টনারশিপ ফার্ম যখন বন্ধ হবে তখন অ্যাকাউন্টিং, বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাকাউন্টিং কি করবে সেটাই বেসিক্যালি রেজলিউশন অফ ফার্ম চ্যাপ্টারে শিখবো। এবং এখানে আরো একটা কথা বলি, রেজলিউশন অফ পার্টনারশিপ আর রেজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম এই দুটো কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। রেজলিউশন অফ পার্টনারশিপ মানে হচ্ছে কোনো একটা পার্টনারদের মধ্যে যে এক্সিস্টিং এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্ট ক্যান্সেল হয়, আবার নতুন এগ্রিমেন্ট ফর্ম হয়, কিন্তু ফার্ম এক্সিস্ট করে, সেটাকে আমরা বলছি রেজলিউশন অফ পার্টনারশিপ। আর একটা টার্ম কি বলছি, রেজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, সেখানে কিন্তু ফার্ম কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, পার্টনারশিপ ফার্মের আর কোনো এক্সিস্টেন্স থাকে না। সো দুটো টার্ম বলছি, এখানে স্টুডেন্টস অফেন কনফিউজ হয়, তারা ভাবে জিনিসটা বোধহয় একই, কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। একটা বললাম কি রেজলিউশন অফ পার্টনারশিপ, এটা মানে কি শেখালাম, যে একটা এক্সিস্টিং পার্টনারশিপ এগ্রিমেন্টের এন্ড, কিন্তু বিজনেস কন্টিনিউ হচ্ছে। যেমন কোনো পার্টনারকে নতুন অ্যাডমিশন করা হলে এ বি ছিল সি কে নেওয়া হলো, তাহলে ওল্ড এগ্রিমেন্ট ক্যান্সেল, নিউ এগ্রিমেন্ট প্রিপেয়ার হচ্ছে, তো সেটা রেজলিউশন অফ পার্টনারশিপ, দ্যাট ইজ নট রেজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। তার মানে আমরা বলতে পারি স্যার, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এগুলো সবই কিন্তু হচ্ছে রেজলিউশন অফ পার্টনারশিপ। আর যখন আমরা বলছি রেজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, একটা ফার্ম ডিসলভ হচ্ছে, তার মানে হচ্ছে একটা বিজনেস কমপ্লিটলি ক্লোজ হচ্ছে, ফার্ম আর কন্টিনিউ করছে না, পার্টনাররা ডিসাইড করে নিয়েছে বিজনেসকে ক্লোজ করো। স্যার আমি কারণ বললাম কেন ক্লোজ করছে, তার কারণ অনেক কিছু হতে পারে। আমরা মেনলি উই আর অ্যাকাউন্টেন্ট এন্ড উই আর কনসার্ন উইথ দ্য অ্যাকাউন্টিং পার্ট, যে যদি কোনো পার্টনারশিপ ফার্ম ক্লোজ হয় তখন অ্যাকাউন্টিং কিভাবে করবে। এবং তার আগে জানবার দরকার আছে স্যার, রেজলিউশন অফ ফার্ম জেনারেলি কখন হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ব্যালেন্স শিট পার্টনাররা তৈরি করে নিয়েছে, তারপর তারা ডিসাইড করে নেয় যে ঠিক আছে এবার আমরা বিজনেস ডিসকন্টিনিউ করবো। তো আমি একটা ব্যালেন্স শিট ড্রাফট করছি, সেটা দিয়ে আমি তোমাদের এক্সপ্লেইন করব। ধরো এই ব্যালেন্স শিট যেটা আমি করছিলাম, এই ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করেছে পার্টনাররা 31 ডিসেম্বর 2022। সেখানে পার্টনারদের ক্যাপিটাল তুমি দেখতে পাচ্ছ। আমি ধরে নিচ্ছি যে রানিং পার্টনারশিপ ফার্মে দুজন পার্টনার এ বি, এর ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা, বি এর ক্যাপিটাল হচ্ছে 1 লাখ টাকা। বিজনেসে জেনারেল রিজার্ভ আছে, থাকেই, পার্টনারশিপ ফার্মে পার্টনাররা তো রিজার্ভ তৈরি করে, ধরো 50,000 টাকা জেনারেল রিজার্ভ আছে। এছাড়া আউটসাইড লায়াবিলিটি কিছু থাকতে পারে, যেমন ক্রেডিটার্স থাকতে পারে, বিলস পেয়েবল থাকতে পারে। আমি ধরলাম ক্রেডিটার্স 30,000 আছে, বিলস পেয়েবল 20,000 আছে। তাহলে টোটাল অফ লায়াবিলিটি কত হলো, 2 1 3 3.5 4 লাখ টাকা। সো টোটাল অফ লায়াবিলিটি 4 লাখ। অ্যাসেট সাইডে কি কি আছে, মেশিনারি আছে ধরো 1 লাখ, ফার্নিচার আছে 50,000, বিল্ডিং আছে 2 লাখ। রাফলি কিছু অ্যাসেটস আমি মন থেকে নিচ্ছি জাস্ট, স্টক আছে সে 1 লাখ, 1 লাখ না, এটা আমি 10,000 ধরলাম, তাহলে 2 লাখ 3 লাখ 3.5 360, আর ক্যাশ ধরলাম আমার 40,000 আছে। এই হচ্ছে টোটাল 4 লাখের ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট প্রিপেয়ার করবার পর পার্টনাররা ডিসাইড করেছে এ আর বি কি আমরা বিজনেস আর কন্টিনিউ করবো না। এবং আমি ধরে নিচ্ছি এ আর বি এর রেশিও ছিল, প্রফিট শেয়ারিং রেশিও ছিল 1:1, অর্থাৎ হাফ অফ প্রফিট ভাগ করবার কথা ছিল। ওরা ডিসাইড করেছে বিজনেস কন্টিনিউ করবে না। তো একটা পার্টনারশিপ ফার্মে যখন বিজনেস কন্টিনিউয়েশন হয় না, বন্ধ হয়, তখন প্রথম কাজ হচ্ছে
এই যে অ্যাসেটস গুলো রয়েছে বিজনেস, মেশিন, ফার্নিচার, বিল্ডিং, স্টক, এগুলো কি হবে? এগুলো তো রয়ে গেছে বিজনেসে। তাহলে অ্যাসেটস গুলোকে সামাও কিছু একটা করতে হবে। দুটো রাস্তা আছে এই অ্যাসেটস। হয় অ্যাসেটস গুলোকে মার্কেটে কাউকে ক্যাশের এগেনস্টে বিক্রি করা হবে, আর যদি মার্কেটে বিক্রি পসিবল না হয় বা যদি কোনো পার্টনার এগ্রি করে, কোন একজন পার্টনার একটা এগ্রিড ভ্যালুতে কোন একটা অ্যাসেটকে টেক ওভার করতে পারে। তাহলে বিজনেস যেহেতু বন্ধ হচ্ছে, এই অ্যাসেটস গুলোকে আমায় কি করতে হবে? ক্যাশে কনভার্ট করতে হবে। সেটা দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সেল ইন দ্য মার্কেট, আমি মার্কেটে সেল করলাম, ক্যাশের এগেনস্টে মার্কেটে বিক্রি করে দিলাম। সেটা কম বেশি হতে পারে, 1 লাখের মেশিন দেখাচ্ছে 1.10-এ বিক্রি করতে পারি বা 90-এ বিক্রি করতে পারি, যেটা যেমন মার্কেটে ভ্যালু পাবো সেই দামে বিক্রি করে দিলাম। স্যার বিক্রি করাটা ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ পার্টনারশিপ ফার্ম তো বন্ধ হচ্ছে, আর অ্যাসেট রেখে কি হবে? অ্যাসেট গুলোকে সেল করে দাও। সেল যদি না হয় তাহলে কোনো পার্টনার কি করতে পারে? এগ্রিড ভ্যালুতে টেক ওভার করতে পারে, এগ্রিড ভ্যালুতে টেক ওভার করতে পারে। ঠিক আছে, এই দুটো হতে পারে। আর কি হতে পারে স্যার? ক্যাশকে কি, ক্যাশ তো অলরেডি ক্যাশ ফর্মেই আছে, সুতরাং ক্যাশকে আর রিয়ালাইজ করবার দরকার নেই। রিয়ালাইজ করা মানে হচ্ছে সেটাকে ক্যাশে কনভার্সন করিয়ে নেওয়া। যেহেতু ফার্ম বন্ধ হয়ে গেছে তাহলে অ্যাসেটস তো আর রিকোয়ারমেন্ট নেই, তো অ্যাসেট গুলোকে আইদার আমি মার্কেটে সেল করব অথবা কোনো পার্টনার কি করবে? একটা ভ্যালুতে বিজনেস থেকে টেক ওভার করে নেবে। এটা করবার পর বিজনেসের দেখো লায়াবিলিটির মধ্যে কিছু আছে আউটসাইড লায়াবিলিটি, বাইরের লোকের কাছে যে দেনাটা আছে, যেমন ক্রেডিটার্স এবং বিপি হচ্ছে কিন্তু বিজনেসের আউটসাইড লায়াবিলিটি। ক্রেডিটার্স হচ্ছে যাদের কাছ থেকে ধারে মাল কিনেছে, বিলস পেয়েবল অলমোস্ট তাই। জেনারেল রিজার্ভ কিন্তু আউটসাইড লায়াবিলিটি না, এটা হচ্ছে প্রফিটের টাকা যেটা পার্টনাররা সরিয়ে রেখেছে ভবিষ্যতের জন্য। আর ক্যাপিটাল তো পার্টনারদের হিস্সা। তো আমরা কি করবো? এই যে আউটসাইড লায়াবিলিটি গুলো আছে, অ্যাসেট বিক্রি করে যে টাকা এলো সেই টাকা দিয়ে এই আউটসাইড লায়াবিলিটি গুলো পেমেন্ট করবো। পেমেন্ট করবার সময় কমও দিতে পারি বা একটু বেশিও দিতে হতে পারে, সেটা তোমাকে বলে দেবে, সিচুয়েশন অনুযায়ী তোমাকে গাইড করে দেবে যে আলটিমেটলি আউটসাইড লায়াবিলিটি কিভাবে তুমি সেটেল করছো। ওকে, তারপরে কি করবে? তাহলে অ্যাসেট বিক্রি করলো, তাই দিয়ে বাইরের লোকের লায়াবিলিটি মেটানো হবে। তারপরে যে টাকা পয়সা থাকবে সেটা পার্টনাররা কি করবে? তাদের ক্যাপিটালের এগেনস্টে বাড়ি নিয়েও যেতে পারে, আবার যদি বিজনেসের সিচুয়েশন খুব খারাপ হয় বাড়ি থেকে টাকা আনতেও পারে। তাহলে স্টোরি ক্লিয়ার? একটা পার্টনারশিপ ফার্ম যখন ডিসলভ হয় তখন জেনারেলি কি করা হয়? পার্টনারশিপ ফার্মে যত অ্যাসেটস আছে সেগুলোকে সোল্ড আউট করা হবে, সেটা দিয়ে রিয়ালাইজেশনে যদি কোনো খরচা হয় সেটাকে মিট আপ করা হবে, আউটসাইড লায়াবিলিটি কিছু থাকলে সেটার পেমেন্ট করা হবে, তারপরে যে টাকাটা বেঁচে থাকবে সেটা পার্টনাররা তাদের ক্যাপিটালের এগেনস্টে ফেরত। এই হচ্ছে থিওরিটিক্যাল স্টোরি। এবার এই স্টোরিটাকে অ্যাকাউন্টিং ফার্মে ইমপ্লিমেন্ট করবার জন্য আমাদের 3টে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। একটা আমরা ফার্স্ট যে অ্যাকাউন্ট খুলবো সেটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি দেখাবো? অ্যাসেট এবং লায়াবিলিটি, অ্যাসেটের বিক্রি এবং লায়াবিলিটির পেমেন্ট, এই রিয়ালাইজেশনে কত কি প্রফিট বা লস বেরোচ্ছে। তো তার জন্য কি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বানাবো। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মেইন কন্টেন্টটা কি হবে? অ্যাসেট সেল করা এবং লায়াবিলিটির পেমেন্ট করা। এই ব্যাপারটা আমরা কোন অ্যাকাউন্টে দেখাবো? রিয়ালাইজেশন। সেকেন্ড যে অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব তার নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বেসিক্যালি আমি কি করব? আলটিমেটলি পার্টনাররা বিজনেস থেকে কত টাকা বাড়ি নিয়ে যাবে না বাড়ি থেকে বিজনেসে কত টাকা আনবে সেই ব্যাপারটা কিন্তু ডিসাইড করে দেবে কে? পার্টনার্স ক্যাপিটাল। আরো একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় নাম্বার 3, যেটাকে আমরা বলছি ক্যাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন মতো। এই ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বেসিক্যালি কি? ক্যাশ কিভাবে ফার্মে ঢুকেছে এবং ক্যাশ কিভাবে বেরিয়েছে তার ইনফ্লো আর আউটফ্লোটা আমরা ক্যাশ অ্যাকাউন্ট থ্রু রিপ্রেজেন্ট করি। So generally, when a partnership firm is dissolved, we generally prepare 3 accounts. The first one is realization, second one is partners capital, and the third one is cash and bank. এবার আমি এই যে ব্যালেন্স শিটটা ড্রাফট করেছি এখানে, এই ব্যালেন্স শিটের উপর বেস করে তোমাদের এই 3টে অ্যাকাউন্ট প্রিপেয়ার করে দেখাবো। আচ্ছা, অ্যাকাউন্ট প্রিপেয়ার করছি মানে জার্নাল এন্ট্রিজ আর দেয়ার। তো জার্নাল এন্ট্রি আমি আলাদা করে ডিসকাস করছি না, আমরা যদি লেজার প্রিপারেশন করতে জানি তাহলে আমরা জার্নালটা ভেবে নিতে পারবো, জার্নাল ভাবতে আমাদের অসুবিধা নেই। ইজ দ্যাট ওকে? তো আমি 3টে অ্যাকাউন্ট ওপেন করছি। একটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কিভাবে অ্যাকাউন্ট গুলো প্রিপেয়ার করবো, স্টেপ গুলো আমাদের শিখতে হবে। কি ফর্মেই করছি, তোমরা প্রপারলি ফরম্যাট করে করবে। রিয়ালাইজেশন,
দেন আমি করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আরো একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। আমি ধরে নিচ্ছি ক্যাশ অ্যাকাউন্টই ওপেন করলাম। ওকে, তিনটা অ্যাকাউন্ট খুলে নিলাম। এবার অঙ্কটা তোকে কিভাবে দেবে? অঙ্কে বেসিক্যালি তোকে কি একটা ব্যালেন্স শিট বলে দেবে, যেটা লাস্ট ব্যালেন্স শিট পার্টনাররা তৈরি করেছে। আর ব্যালেন্স শিটের নিচে কিছু ইনফরমেশন দেবে। স্যার কি ইনফরমেশন দেবে ব্যালেন্স শিটের নিচে? এই কোন অ্যাসেট কত টাকায় বিক্রি হলো, কোন অ্যাসেট কোন পার্টনার টেক ওভার করলো, কোন লায়াবিলিটি কত টাকায় সেটেল হলো, সেই স্টোরি কোথায় বলা থাকবে? ব্যালেন্স শিটের নিচে। তো আমি সেগুলো কতগুলো একটু মন থেকে ডিরাইভ করে নিই, যাতে আমি সামসটা তোমাদের দেখাতে পারি। ধরো আমি বললাম মেশিন ইজ সোল্ড ফর 1,20,000 and furniture for 30,000। ঠিক আছে, মেশিন ফার্নিচার কত টাকায় বিক্রি করেছি বলে দিয়েছে। নেক্সট পয়েন্ট বলছে বিল্ডিং টেকেন ওভার বাই এ। এ বলেছে বিল্ডিংটা ও নিয়ে নেবে। বিল্ডিং টেকেন ওভার বাই এ ফর 2,50,000। বিল্ডিং 250 টেক ওভার করে নেবে। আর স্টকও সেল করছে, স্টক সোল্ড ফর 15,000। স্টক বিক্রি করেছে 15,000 টাকা। আরো একটা পয়েন্ট বলে দিয়েছে, ক্রেডিটার্স and BP were settled at 10% discount. SETTLED, settled at 10% discount। বিজনেসে ক্রেডিটার্স ছিল আর বিপি ছিল না, এই দুটোকে সেটেল করা হয়েছে 10% ডিসকাউন্ট। তো ব্যালেন্স শিটের নিচে ইনফরমেশন বলে দিয়েছে। ফাইনালি কি বলেছে? প্রিপেয়ার রিয়ালাইজেশন, পার্টনার্স ক্যাপিটাল এবং ক্যাশ অ্যাকাউন্ট। এই হচ্ছে সামসের ইনফরমেশন। তো কিভাবে সামসটাকে প্রিপেয়ার করবে? রেজলিউশনে সাম যখন করবে প্রথমে ব্যালেন্স শিটে তাকাবে, নিচের ইনফরমেশনকে আমরা পরে ডিল করব। ব্যালেন্স শিটে দেখবে অ্যাসেট সাইডে সমস্ত অ্যাসেটস এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ ব্যাংক ছাড়া বাকি যত অ্যাসেটস আছে সেগুলোকে রিয়ালাইজেশনে ট্রান্সফার করতে হবে। কি করতে হবে? ফার্স্ট স্টেপ, অ্যাসেট সাইডের সমস্ত অ্যাসেটসকে ক্যাশ এবং ব্যাংক ছাড়া সমস্ত অ্যাসেটসকে রিয়ালাইজেশনে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ এখানে মেশিন, ফার্নিচার, বিল্ডিং এবং স্টক, এই চারটে অ্যাসেটকে বুক ভ্যালুতে কোথায় ট্রান্সফার করব? রিয়ালাইজেশন। তার মানে আমি রিয়ালাইজেশন অ্যাকাউন্টে গিয়ে কি কি লিখবো? একদম স্ট্রেট ওয়েতে লিখবো টু মেশিনারি, এটাকে ট্রান্সফার করছি টু মেশিনারি, টু ফার্নিচার, দেন আছে আমার টু বিল্ডিং, এবং আরেকটা কি আছে? আর একটা হচ্ছে স্টক। এই চারটে অ্যাসেটস আছে। মেশিনের বুক ভ্যালু কত ছিল? প্রবাবলি 1,00,000 টাকা। দেখে নেই একটু মেশিনের বুক ভ্যালু। দেন ফার্নিচার 50, বিল্ডিং 2,00,000, স্টক 10,000। সো লিখে দিই বুক ভ্যালু গুলো, ফার্নিচার 50, বিল্ডিং 2,00,000 আর স্টক হচ্ছে কত? 10,000। তাহলে সমস্ত অ্যাসেটসকে আমি কি করলাম? রিয়ালাইজেশনে ট্রান্সফার করলাম। এবার যদি তোমায় প্রশ্ন করি, বলো তো অ্যাসেটকে রিয়ালাইজেশনে ট্রান্সফার করলে জার্নাল কি হয়? তোমার বলতে পারা উচিত স্যার রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, টু মেশিন, টু বিল্ডিং, টু স্টক। সো স্যার লেজার পোস্টিং পারলে আমরা জার্নালটা ব্যাকফট দিয়ে চিন্তা করে নিতে পারবো। ইজ দ্যাট ওকে? এছাড়া ক্যাশ ছিল না ব্যালেন্স শিটে? ক্যাশ ছিল 40,000 টাকা, সেটা আমরা রেসপেক্টিভ ক্যাশ অ্যাকাউন্টে যাব। এই যে ক্যাশ অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আমরা লিখবো কি? টু ব্যালেন্স বিডি। আমার ক্যাশে পড়ে আছে কত টাকা? 40,000 টাকা। অ্যাসেট সাইড ডিল করে নিলাম। এবার আমি আসবো লায়াবিলিটিতে। লায়াবিলিটিতে প্রথমে আউটসাইড লায়াবিলিটি কারা আছে সেটা দেখবো। স্যার আউটসাইড লায়াবিলিটি এখানে দুজন আছে, ক্রেডিটার্স আর বিল পেয়েবল। এই দুটোকে আমাদের কোথায় ট্রান্সফার করতে হবে? রিয়ালাইজেশন। স্যার অ্যাসেট যদি রিয়ালাইজেশনের ডেবিটে যায়, তাহলে লায়াবিলিটি রিয়ালাইজেশনের কোন দিকে যাবে? ক্রেডিটে। বুক ভ্যালুতে ট্রান্সফার হবে।
সো রিয়ালাইজেশনের ক্রেডিটে যাব, গিয়ে সেখানে আমি লিখবো কি, বাই ক্রেডিটার্স 30,000 টাকা অ্যান্ড বাই বিলস পেয়েবল 20,000 টাকা। আউটসাইড লায়াবিলিটিকে আমি ট্রান্সফার করে দিলাম, ক্রেডিটার্স অ্যান্ড বিল। স্যার আউটসাইড লায়াবিলিটি ছাড়া তো বিজনেসের কিছু ইন্টারনাল লায়াবিলিটি ছিল, যেমন ক্যাপিটাল এবং রিজার্ভ। স্যার সেটা কোথায় লিখবো, পার্টনার্স ক্যাপিটাল। তো পার্টনার্স ক্যাপিটালে দুজন পার্টনারের কলাম করে নেব এ বি, এদিকেও এ বি। আগে ক্যাপ ব্যালেন্স লিখে নেই, সেটাকে বাই ব্যালেন্স বিডি বলে লিখবো। আমার যতদূর মনে পড়ছে এর ক্যাপ ব্যালেন্স ছিল 2 লাখ আর বি এর হচ্ছে 1 লাখ। আর জেনারেল রিজার্ভে কত ছিল, 50,000 টাকা। সেটা পার্টনারদের মধ্যে ভেঙে দেবো। ফার্ম তো বন্ধ হয়ে যাচ্ছে, রিজার্ভের টাকা তো বিজনেসের স্বার্থেই রাখা হয়েছিল। এবং কারা ডিপ্রাইভ হয়েছিল যখন রিজার্ভ ক্রিয়েট হয়েছিল, পার্টনাররা। পার্টনারদের প্রফিট না দিয়ে রিজার্ভ করা হয়েছিল, তাহলে যখন সে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তাহলে রিজার্ভের টাকাটা পার্টনাররাই পাবে। সো রিজার্ভের টাকাটা বাই জেনারেল রিজার্ভ বলে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি দুজনের রেশিওতে 25,000 25,000। যেহেতু আমি ধরে নিয়েছিলাম দুজনের রেশিও কি ইকুয়াল 1:1, 25-25 করে নিলাম। তাহলে দেখো ব্যালেন্স শিটের সমস্ত আইটেমসকে আমি ইনিশিয়ালি ডিল করে নিলাম। ফার্স্ট কি করলাম, অল অ্যাসেটস ট্রান্সফার করলাম রিয়ালাইজেশনের ডেবিটে, ক্যাশের ব্যালেন্স ক্যাশে গিয়ে টু ব্যালেন্স বিডি। আউটসাইড লায়াবিলিটিকে রিয়ালাইজেশনের ক্রেডিটে ট্রান্সফার করে নিলাম। পার্টনার্স ক্যাপিটাল রিজার্ভ যেটা আছে পার্টনার্স ক্যাপে পোস্ট করে দিচ্ছি। এবার আমি নিচের ইনফরমেশন এক এক করে দেখবো, যে কোন অ্যাসেটটা কত টাকায় বিক্রি হয়েছে সেই ব্যাপারগুলো দেখবো। মাশিন ফার্নিচার এবং স্টক, এই তিনটে মার্কেটে সেল করা গেছে ক্যাশের এগেন্সে। তো আমরা এটা কিভাবে দেখাবো, এই যে অ্যাসেট সেল করেছে স্যার, এটা আমরা রিয়ালাইজেশনে ট্রান্সফার হয়েছে ডেবিটে, সেল যদি করি আমরা ক্রেডিটে লিখবো, বাই ক্যাশ বলে লিখবো। নিচে ড্যাশ দিয়ে লিখবো কি কি বিক্রি করেছি, মেশিন, ফার্নিচার, আরো একটা জিনিস বিক্রি করেছিলাম স্টক, এবং কত যে টাকাটাই বিক্রি করছি কিন্তু সেটাই লিখবো। স্টক বিক্রি করেছি 15, আর মেশিন আর ফার্নিচার 1, 20 আর 30। সো মেশিন বিক্রি করছি 1,20,000, ফার্নিচার বিক্রি করছি 30, আর স্টক বিক্রি করছি কত, 15,000 টাকা। ইজ ইট ক্লিয়ার? যেটা সেল করে পাবো সেটা কি বলে লিখতে হয়, বাই ক্যাশ। ডাবল এন্ট্রি করতে হবে কিন্তু, রিয়ালাইজেশনে বাই ক্যাশ লিখেছি মানে ক্যাশে গিয়ে কি করতে হবে, টু রিয়ালাইজেশন করছি আমি। তো স্যার এই তিনটে অ্যাসেট বিক্রি হয়ে গেছে, মেশিন, ফার্নিচার আর স্টক। বিল্ডিং তো বিক্রি হয়নি, বিল্ডিং এ বলেছে আমি নিয়ে নেব। এই যে একটা পয়েন্ট আমি দিয়েছিলাম, বিল্ডিং টেকেন ওভার বাই এ, বিল্ডিং টেকেন ওভার বাই এ ফর 2,50,000। এ বলেছে আমি বিল্ডিংটাকে 250-এ টেক ওভার করবো। যদি কোনো পার্টনার টেক ওভার করে সে কিন্তু ক্যাশ দেয় না, সে কি বলে, আমার ক্যাপিটালে অ্যাডজাস্ট করে নাও। সেই জন্য সেটা লিখবো বাই এস ক্যাপিটাল, বিল্ডিং টেকেন ওভার। কত টাকায় বিল্ডিং টেকেন ওভার হলো, 2,50,000। এবার একটা পয়েন্ট তোমাদের মাথায় এখানে আসতে পারে, আচ্ছা স্যার ধরুন মেশিন 1 লাখের ছিল, আপনি বেচলেন কত, 1,20,000, তাহলে 20,000-এর প্রফিটের ব্যাপারটা কিছু ভাববো না? স্যার সেটা কিন্তু ইন্টারনালি হয়ে যাচ্ছে, তোমাকে ওটা চিন্তা করবে না। তুমি মাথায় রাখবে বুক ভ্যালুতে আমি ট্রান্সফার করব, আর যখন সেল করব যে ভ্যালু অ্যাকচুয়ালি আমি রিয়ালাইজ করছি সেটাকে লিখবো। তার মধ্যে কত প্রফিট কত লস সেটা ইন্টারনালি ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তোমাকে ওই নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি যে ভ্যালুতে টেক ওভার হচ্ছে বা যে ভ্যালুতে মার্কেটে সেল হচ্ছে, ইউ উইল রেকর্ড অনলি দ্যাট ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? এবার এই দুটো ডাবল এন্ট্রি কমপ্লিট করি। এই তিনটে সামেশন বাই ক্যাশ কোথায় যাবে, ক্যাশের ডেবিটে 1,20,000 প্লাস 30, 1.5 লাখ প্লাস 15, 1.5 লাখ প্লাস 15 কত হয়, 1,65,000। সো আমি ক্যাশের ডেবিটে গিয়ে লিখবো টু রিয়ালাইজেশন কত টাকা, 1,65,000 টাকা। হয়েছে? আর কি করতে হবে, যেটা এস ক্যাপিটাল বলে লিখেছি সেটা পার্টনার্স ক্যাপে যাবে। এই যে বাই এস ক্যাপ 2,50,000 মানে পার্টনার্স ক্যাপে গিয়ে লিখবো টু রিয়ালাইজেশন। কার ঘরে লিখবো, এর ঘরে 2,50,000। এ বলেছিলেন আমার ক্যাপিটাল থেকে অ্যাডজাস্ট করে নেবে, তাই দেখো এর ক্যাপিটালে ডেবিট হলো, তখন ওর ক্যাপিটালে যা আছে পাওনা তার থেকে 2,50,000 কেটে যাবে টাকা। ইজ ইট ওকে? সো অ্যাসেট সাইড বিক্রি বারটা হয়ে গেল। আচ্ছা যদি কোনো অঙ্কে স্যার কোনো অ্যাসেটের সেল ভ্যালু যদি না দেওয়া থাকে, তাহলে ধরবে সেই অ্যাসেটটা সেল হয়নি।
ধরো স্টক, স্টক কত টাকায় কি বিক্রি করেছো না করেছো অঙ্কে কিচ্ছু বলেনি, তাহলে ধরে নেবো কি ওই অ্যাসেটটা সেল হয়। আর লায়াবিলিটির ক্ষেত্রে কিন্তু একটু অন্য, লায়াবিলিটির পেমেন্ট সম্পর্ক অঙ্কে নাও বললে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে বুক ভ্যালুতে। কি বললাম, অ্যাসেটের সেল ভ্যালু যদি না বলে দেয় তাহলে ভাববি ওটা বিক্রি হয়নি, ওটা কিছু করতে হবে না। কিন্তু লায়াবিলিটির পেমেন্ট যদি অঙ্কে নাও বলে দেয় তবুও কিন্তু তোমাকে বুক ভ্যালুতে পেমেন্ট করতে হবে। যেমন এখানে লায়াবিলিটি কি কি আছে, ক্রেডিটার্স এন্ড বিপি, সেটা তো পেমেন্ট হয়েছে। পেমেন্ট হয়েছে কত, 10% ডিসকাউন্ট। এই যে পয়েন্টটা ছিল, ক্রেডিটার্স এন্ড বিপি ওয়ার সেটেলড এট 10% ডিসকাউন্ট। তো ক্রেডিটার্স হচ্ছে 30 আর বিপি হচ্ছে 20, 10% ডিসকাউন্টে সেটেল করলে কিভাবে রেকর্ড করব, ট্রান্সফার হচ্ছে কোথায়, ক্রেডিট সাইডে। যখন পেমেন্ট করব ডেবিটে লিখবো টু ক্যাশ। ক্রেডিটার্সকে কত পেমেন্ট করছি, 10% ডিসকাউন্ট, তাহলে 30,000 থেকে 10% বাদ দাও, মানে 3,000 টাকা বাদ দিলে অ্যাকচুয়াল পেমেন্ট কত হবে, 27,000। আর বিপির এগেনস্টে কত পেমেন্ট করব, 20,000 থেকে 10% বাদ দিলে 18,000 টাকা পেমেন্ট। এই টু ক্যাশের মধ্যে যে দুটো আইটেম 27 প্লাস 18 কত হয়, 45,000, সেটা ডাবল এন্ট্রি করব। সো ক্যাশে যাব, ক্যাশে গিয়ে লিখে দেবো কি, বাই রিয়ালাইজেশন, 45,000। ওকে, সব মোটামুটি করে নিয়েছি, এবার হচ্ছে আমাকে ক্লোজ করতে হবে। প্রথমে ক্লোজ করবো কাকে, রিয়ালাইজেশন। এখানে কত প্রফিট লস বেরোচ্ছে সেটা দেখব। স্বাভাবিক আমরা জানি এখানকার প্রফিট লস কাদের মধ্যে ভাগ হবে, পার্টনারদের মধ্যে। তো কোন সাইডটা বেশি একটু দেখি, মনে হচ্ছে ক্রেডিট সাইডটাই বেশি হবে। 30,000 প্লাস 20,000 প্লাস 1,20,000 প্লাস 30,000 প্লাস 15,000 প্লাস 2,50,000। স্যার ক্রেডিট টোটাল 4,65,000 বসিয়ে দিলাম। সেই টোটাল এদিকেও বসালাম 4,65,000। তার থেকে আমি অ্যামাউন্ট গুলো মাইনাস করি, মাইনাস 1 লাখ, মাইনাস 50,000, মাইনাস 2 লাখ, মাইনাস 10,000, মাইনাস 45,000। 60,000 টাকার একটা ডিফারেন্স এসছে, এটাকে বলে প্রফিট অন রিয়ালাইজেশন। ক্রেডিট টোটাল হাইয়ার হলে প্রফিট কোথায় যাবে, এটা পার্টনার্স ক্যাপে, টু পার্টনার্স ক্যাপ। নিচে লিখে দেবো এ আর বি, কত কত ভাগ হবে, এ পাবে 30, বি পাবে 30। এবার পার্টনার্স ক্যাপে যাব, সেখানে গিয়ে লিখবো কি, বাই রিয়ালাইজেশন। এর ঘরে 30 দিয়ে দিলাম, বি এর ঘরেও 30। এইবার পার্টনার্স ক্যাপকে ক্লোজ করব। এর ক্রেডিট টোটাল কত, 2,30,000 আর 25, 2,55,000। 2,55 থেকে ডেবিটে অলরেডি কত, 2.5 লাখ রয়েছে, তাহলে ব্যালেন্স কত পড়ে থাকছে, 5। আর বি এর হচ্ছে 1 লাখ, 1,55,000 না, আর এদিকে তো বাদ দেওয়ার কিছু নেই, তাহলে ব্যালেন্স কত, 1,55,000 হয়। এটা আবার কোন অ্যাকাউন্টে যাবে, টু ক্যাশ। স্যার এটা যেটা বেরোলো টু ক্যাশ, এটা আসলে কি জানো তো, এই যে বিজনেস ক্লোজ হচ্ছে, ফাইনালি এ ঘরে নিয়ে যাবে কত, 5,000 টাকা, আর বি ঘরে নিয়ে যাবে 1,55,000 টাকা। প্রশ্ন উঠতে পারে, স্যার বি এত টাকা নিয়ে যাচ্ছে, এ মাত্র 5,000 নিয়ে যাবে কেন বলতো, এই যে 2.5 লাখের অ্যাসেট নিয়ে নিয়েছে, তার জন্য তোর ভ্যালুটা কমে গেল, ডিউটা কমে গেল। সো এটা হচ্ছে কি, ফাইনাল সেটেলমেন্ট। বিজনেস ক্লোজ হওয়ার জন্য শেষ বেশ পার্টনাররা, এ পেল 5,000, বি পেল 1,55,000। যদি পার্টনার্স ক্যাপে টু ক্যাশ লিখি, তাহলে ক্যাশে গিয়ে বাই পার্টনার্স ক্যাপ লেখা উচিত, বাই পার্টনার্স ক্যাপ এ বি। এ পাচ্ছে কত, 5,000, আর বি পাচ্ছে কত, 1,55,000। অবশ্যই ক্যাশের বোথ সাইড ইকুয়াল হবে। এটার দিকে টোটাল কত, 2,05,000, আর এদিকে হচ্ছে 2,05,000। ক্যাশের বোথ সাইড ইন এভরি কেসেস ইকুয়াল হবে। ক্যাশ বেসিক্যালি কি দেখাচ্ছে, ক্যাশ ঢুকেছে কি বেরিয়েছে, ক্যাশ তো ব্যালেন্স পড়ে থাকতে পারে না, ফার্ম তো ক্লোজ হয়ে যাচ্ছে, ক্যাশের ব্যালেন্স কি হবে, সব তো সেটেল হয়ে যাচ্ছে। সো এইভাবে একটা রেজলিউশন একটা ফার্মের যখন হয়, তখন আমরা রিয়ালাইজেশন, পার্টনার্স ক্যাপ এবং ক্যাশ প্রিপেয়ার করি। এটা একটা বেসিক সাম, জাস্ট কনসেপ্ট দিলাম এবং তোমাদের সামস কিভাবে সলভ করতে তার অ্যাপ্রোচটা বোঝালাম। এবার এই বেসিক সামস এর উপর আমাদের বিভিন্ন অ্যাডভান্স লেভেলে সামস করতে হবে। অ্যাডভান্স কোন জায়গাটা হবে, ওই যে আমি যেমন এখানে স্টোরিতে কি অ্যাসেট খুব সহজে একটা সার্টেন ভ্যালুতে সেল করছি, ওখানেই একটু ল্যাঙ্গুয়েজের মার্কেট দেবে, বা লায়াবিলিটি পেমেন্টের সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, সেগুলো একটু বুঝে বুঝে করতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে এটা।
ইজ ইট ক্লিয়ার? এনিওয়ান এলস, এনি কোয়েশ্চেন? এবার বুক থেকে আমরা সামস করবো। মুকেশ।